শুভ সকাল মাদারীপুর। গণেশ পাগলের কুম্ভ মেলা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, বাংলাদেশেও রয়েছে কুম্ভ মেলার 150 বছরের এক ঐতিহ্য। আজকের এই ভিডিওটা সাজিয়েছি 150 বছরের ঐতিহ্যে ঘেরা এই কুম্ভ মেলা এবং একটি সেবাশ্রমের কল্পকথা নিয়ে। দেখাবো পুরো ভিডিও জুড়ে সেই সেবাশ্রমের আদ্যবন্ত সব কিছু। ঘড়ির কাঁটায় যখন 7:30 তখন আমাদের জার্নিটা শুরু হয়ে গেল। যদিও আরও সকালে আমাদের বেরোনোর ইচ্ছা ছিল, কিন্তু আমরা তা পারি নাই। এবারের ভ্রমণ যাত্রাটা শুরু করেছি ভাঙ্গা ফরিদপুর থেকে। তো বেসিক্যালি এখন আমরা যে জায়গাটাতে আছি এটা হচ্ছে টেকেরহাট। আর যেহেতু আজকে আমরা এটা 150 বছরের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে মেলানো একটা মন্দির, যেটা হচ্ছে গণেশ পাগল সেবাশ্রম। তো সেখানে আমরা যেহেতু যাব, তো সেখানে যাওয়ার জন্য আমাদের গন্তব্যটা শুরু হয়েছিল হচ্ছে ভাঙ্গা থেকে একটা লোকাল বাসে করে 50 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে আমরা চলে আসছি এখন টেকেরহাটে। এই যে টেকেরহাট আসছি, তো টেকেরহাট আসার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে যে লোকাল যে অটোগুলো আছে এই অটোগুলোতে করে যেতে হয়। তো সেই লোকাল সিএনজি অটো যেটাই পান না কেন এখান থেকে আপনারা আসতে পরেই এই কদমবাড়িতে যাওয়ার জন্য পেয়ে যাবে। তো টেকেরহাটের কদমবাড়ি ইউনিয়নের হচ্ছে গিয়ে আমরা যাব সেই সেবাশ্রম মন্দির দেখার জন্য, আর আপনাদেরকেও দেখাবো। তো চলেন গাইস, আপনাদেরকে এখন সেই মন্দিরের দিকে নিয়ে যাই এবং 150 বছরের পুরানো যে ইতিহাস ও ঐতিহ্যের সাথে মেলানো যে মন্দির সেটা আপনাদেরকে দেখাবো, যেখানে অনেকগুলো মন্দিরের সমন্বয়ে সেই সেবাশ্রমটা। এই যে আমাদের যাত্রাপথের সঙ্গী হয়েছে দিয়া মাই ডিয়ার ওয়াইফ, ঠিক আছে, আর এখানে আমাদের বৌদি আছে। এদিকে টেকেরহাট বন্দর থেকে আমাদের সিএনজি ছুটে চলল গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে। সিএনজিতে যাওয়ার পথটা মনে হয়েছিল যে গ্রামের প্রকৃতির সাথে যেন হারিয়ে যায়, এতটাই সবুজ প্রকৃতি ছিল আমাদের যাওয়ার এই পথটা। আপনাদের ইনফরমেশনের স্বার্থেই বলে রাখি, আপনারা কিন্তু চাইলে ঢাকা থেকেও এই মাদারীপুরে টেকেরহাটে খুব সহজেই আসতে পারবেন। এই জন্য অনেক রকমের বাস রয়েছে, আপনারা বরিশালগামী অথবা মাদারীপুরগামী যে কোনো বাসে করেই এই টেকেরহাট নেমে যেতে পারবেন। এখন আমরা আছি সেবাশ্রমের ঠিক কাছে, আর 12 কিলোমিটার পথ টোটাল আর কি। টেকেরহাট থেকে এই কদমবাড়ির যে সেবাশ্রম সেটা টোটালটা আছে 12 কিলোমিটার। আর এটার ভাড়া নিচে হয়েছে দিয়ে এই যে পথটা হলে দিয়ে সিএনজিতে আসতে হয়, সিএনজিতে ভাড়া না হলে 40 টাকা করে। এখন বর্তমানে আর কি আমরা যে সেবাশ্রমের মধ্যেই প্রবেশ করছি। তো প্রবেশ করার প্রবেশদ্বারের ঠিক হাতের ডান পাশে আপনারা এই যে মন্দির দেখতে পাবেন। এখানে সম্ভবত হিন্দু ধর্মাবলম্বীদের যে কীর্তন আছে সেটা হয়তো হয় এই জায়গাটাতে। এখানে দেখেন, আমি আপনাদেরকে আশপাশের এরিয়াটা একটু দেখাই। তো যা বলছিলাম, আপনারা আর কি যদি টেকেরহাট আসেন, টেকেরহাট থেকে মাত্র 12 কিলোমিটার ভিতরে যে কোনো সিএনজি অথবা অটো রিক্সা যেটাই বলেন ওইখানে আসতে পারবে। আর দেখেন উপরের অংশটা দেখাই, এখানে পুণ্যার্থীরা চাইলে মিষ্টি সামগ্রী কিনতে পারবেন। আর এই যে এই রাস্তাটা মেইন মন্দিরে যাওয়ার রাস্তা। এইবারে আপনারা গণেশ পাগল সেবাশ্রমের যে মূল মন্দিরটা আছে সেই মূল মন্দিরটাই কিন্তু দেখতে পাচ্ছেন। এই সেবাশ্রমকে ঘিরেই কিন্তু রয়েছে 150 বছরের ইতিহাস, যে ইতিহাসের রচনা করে গেছেন মহামানব গণেশ পাগল নিজেই।
তারই করা সাধু সঙ্গে যে কুম্ভ মেলা হতো, সেই কুম্ভ মেলায় প্রতি বছর লাখ লাখ পুণ্যার্থীরা এই গণেশ পাগল সেবাশ্রমে ভিড় করে। মূল মন্দির তো অনেকক্ষণ ধরেই দেখলাম, এবার বেরিয়ে পড়লাম বাকি মন্দিরগুলো দেখার জন্য। আর তার পাশ থেকেই যে রাস্তাটা গেছে সেই রাস্তা ধরেই কিন্তু আমরা বাকি মন্দিরগুলো দেখব। এইটা হচ্ছে যাওয়ার রাস্তা, এই যে এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাইতেছি আমরা। এই যে এই একটা মন্দির দেখেন, এখানে আসলে বেসিক্যালি প্রচুর পরিমাণে কালী মন্দির আছে। আর যেটা শুনলাম আর কি 108টা মন্দির আছে এখানে টোটাল। তো জানি না কতগুলো আপনাদেরকে দেখাতে পারবো, তবে চেষ্টা করবো সবগুলো কি দেওয়ার। এবার আর একটা মন্দিরে আমরা আসছি, এই এখানে দেখেন শুনশান নীরবতা একবারে চারিদিকে। এই যে দেখেন এখানে সেই অনেক পুরনো একটা বট গাছ আছে, যেখানে যেটা আসলে পুণ্যার্থীদের জন্য খুবই মানে পবিত্র একটা বটবৃক্ষ। আর এইটা হচ্ছে পুণ্যার্থীদের স্নান করার জায়গা। এইখানে আসলে পুণ্যার্থীরা স্নান করে, যখন আসলে কুম্ভ মেলা হয় তখন এইখানে এসে স্নান করে। এই যে এই জায়গাটা দেখেন, আপনাদেরকে দেখাইতেছি যে স্নান করার জায়গাটা। পুণ্যার্থীরা আসলে এখানে এসে স্নান করে। আর এখানে প্রাইমারি স্কুল রয়েছে একটা। প্রচন্ড রোদ, আর এই রোদের মধ্যে এখন আমরা আগাই যাইতেছি। গণেশ পাগল সাধু সঙ্গ করেছেন 150 বছর আগে থেকে। তো সেই টেকেরহাটের কদমবাড়িতে আমরা এখন বর্তমানে আছি। আর সবগুলা মন্দির আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে প্রচণ্ড রোদের দিনে আসলে তো রোদ থাকবে, এটা আসলে অ্যাভয়েড করার কিছু নাই। গণেশ পাগলের যে সেবাশ্রম সেটা আসলে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। আর এইখানে আপনাদের জানার সাথে একটা বলে রাখি যে 13 জন সাধু এবং 13 টাকা এবং 13 কেজি চাল দিয়ে শুরু করেছিল মেলা, যেটা আসলে ভারতবর্ষের যে কুম্ভ মেলা হয় সেই কুম্ভ মেলার আদলে করা। এই জন্য প্রতি বছর 13ই জ্যৈষ্ঠ এখানে আসলে কুম্ভ মেলা হয়, যেখানে লাখ লাখ পুণ্যার্থীদের সমাগম ঘটে এই জায়গাতে। তখন আসলে প্রচুর পরিমাণে মানুষ এখানে সমাগম ঘটে এবং এখানে পুণ্যার্থীরা এসে স্নান করে এবং পূজা অর্চনা করে। যারা আর কি হিন্দু ধর্মাবলম্বীর ভাই বোনেরা আছেন, তারা চাইলে যদি 13ই জ্যৈষ্ঠ আসেন তাহলে আপনারা এই কুম্ভমেলায় অংশগ্রহণ করতে পারবেন। ভারতে যেরকমভাবে কুম্ভমেলা হয় ঠিক সেরকমভাবে বাংলাদেশেও একটা কুম্ভমেলা হয়, যেটা হয় এই যে এই গণেশ পাগল সেবাশ্রম। তো এখন আমরা মন্দিরগুলা আপনাদেরকে একটা একটা করে দেখাই। এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় যে কালী মন্দিরই বেশি। এই দিদিদের অবস্থা কি? দিদি কি অবস্থা দিদি? দিদির মেকআপ নাকি নষ্ট হয়ে যেতেছে। এই যে আরেক দিদি। আসলে আমরা এই যে দেখেন এই যে এই পথটা ধরে আসছি, আর এটা পুরোটা খালি মাঠ। একটা সময় যেটা শুনছিলাম যে
এটা অনেক জায়গা জুড়ে আসলে এই মন্দিরটা। তবে এইখানে এখন দেখতে পাচ্ছি যেটা, যে অনেক মানুষের বাস, মানে অনেক মানুষ এখানে থাকে, ঠিক আছে। তো এই যে দেখেন, এখানে একটা প্রবেশদ্বার আছে মন্দিরে, এই প্রবেশদ্বারটা একটু দেখেন। এই দেখেন, এই যে গণেশ পাগল সেবাশ্রম, আর এইখানে সিরিয়াল ধরে সব মন্দিরগুলো আছে। এখন আপনাদেরকে এই পাশে দেখতে পাচ্ছি কি কয়েকটা মন্দির আছে, এইগুলো আপনাদেরকে এখন একটু দেখাবো যে এইখানে কি কি মন্দির আছে। এইটা প্রথম যেটা দেখতে পাচ্ছি, এটা সম্ভবত বিষ্ণু মন্দির। হ্যাঁ, এটা হচ্ছে বিষ্ণু মন্দির। এখানে দেখেন বিষ্ণু মন্দির এটা। এইটা হচ্ছে কৃষ্ণ মন্দির। দেখেন এই যে পুরো আউটলুকটা একটু দেখে আপনাদেরকে উপর থেকে। এটা হচ্ছে কৃষ্ণ মন্দির। রাস্তাটা থেকে আসছি, এই রাস্তা থেকে আসার পরে আমরা এখন একটা দেখতে পাচ্ছি যে বিশাল বড় একটা বট গাছ। এই যে এটা হচ্ছে বটবৃক্ষ, দেখেন বিশাল বড় একটা বটবৃক্ষ। অনেক বড় একটা বট গাছ আমরা দেখতে পাইতেছি। এই যে দেখেন বিশাল বড় একটা বট গাছ। বট গাছটা কিন্তু বেশ সুন্দর। আসলে প্রকৃতপক্ষে গণেশ পাগল এইখানে যখন আসছিল তখন কিন্তু আসলে এত জনমানব ছিল না। তখন আসলে জনমানব অনেক কমই ছিল, জনমানব ছিল না বললেই চলে। তো যেহেতু জনমানব ছিল না, এখন কিন্তু বেশ জনবসতিপূর্ণ জায়গা এটা। আর একটা বিষয় হইতেছে যে এখানে যেটা দেখা যায় যে এখন অনেকগুলো মন্দির আছে, কোনো কিছু কিছু জায়গায় পুরোহিত আছে, আবার কিছু কিছু জায়গায় পুরোহিত নাই। তবে গণেশ পাগল এখানে যখন আসছিল তখন তিনি এখানে এসে আসলে সাধুসঙ্গ করছে। আর এই সাধুসঙ্গ করার থেকেই আসলে এই যেখানে যেখানে তিনি সাধুসঙ্গ করতেন সেখানে সেখানেই মন্দির হয়েছে আসলে প্রকৃতপক্ষে। এইখান থেকে এই যে প্রবেশদ্বারটা আছে, এইখান থেকে আমরা ঢুকি, ভিতরে আশ্রমটা একটু দেখি। হ্যাঁ, দেখেন ভিতরে ঢোকার সাথে সাথে এই যে এখানে এইভাবে দেখতে পাবেন। বট গাছ আছে, দেখা যাইতেছে প্রচুর বট গাছ। এটা হচ্ছে পুরো আশ্রমটা, দেখেন এখানে আশ্রমটা কিন্তু বেশ বড়। এখানে যদি কীর্তন টীর্তন হয় মানে বেশ ভালো কিন্তু মানুষে কিন্তু এখানে সমাগম ঘটাতে পারবে। সামনে যে আশ্রমের অংশটা আছে, এখান থেকে ভিতরে যে মন্দিরগুলো আছে এগুলো আপনাদেরকে একটু দেখাবো। এই যে দেখেন এখানে জায়গাটা পুরোটা আসলে মানে মাটির আর কি। শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির প্রথমে আপনাদেরকে দেখাইতেছি। এই যে লক্ষ্মীনারায়ণ মন্দির, এখান থেকে এখানে আর কি দেখেন সব সিরিয়ালি মন্দিরগুলো আছে। এই যে লক্ষ্মীনারায়ণ মন্দির, এই যে এইখানে আছে দুর্গা মন্দির, এইটা হচ্ছে যে দুর্গা মন্দির, এটা দুর্গা মন্দির। তারপরে রয়েছে গৌরনীতাই মন্দির, এইটা হচ্ছে গৌরনীতাই মন্দির। দেখেন বেশ সুন্দর কিন্তু, ঠিক আছে। যে এটা হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, এটা হচ্ছে দিয়া রাধা গোবিন্দ মন্দির। এখানে রাধা গোবিন্দের বিগ্রহ রাখা আছে। এরপরে পরে যে মন্দিরটা আছে এটা হচ্ছে রাম মন্দির, এটা হচ্ছে রাম, ঠিক আছে, রামায়ণের রাম।
রাম সীতা, যে এখানে দেখেন রাম মন্দির, তারপরে রয়েছে এটা হরি মন্দির, ঠিক আছে, এটা হরি মন্দির। এই যে এইটা লাস্ট যেটা আছে সেটা হচ্ছে যে মা মনসা এবং অন্নপূর্ণা মন্দির। এই যে এইটা, এটা হচ্ছে যে মা মনসা বা অন্নপূর্ণা মন্দির। এটা এই যে এটা হচ্ছে যে মা মনসা বা অন্নপূর্ণা মন্দির। এই যে পুরো মন্দিরের জায়গাটা আপনাদের দেখাই একটু। এই দেখেন এই সিরিয়ালে সবগুলো মন্দির একই সিরিয়ালে রাখা হয়েছে। আর সামনে আশ্রম, বিশাল বড় আশ্রম। গাইস এখন এই যে সেবাশ্রমের মধ্যে এমন একটা জায়গায় আছি, এই জায়গাটা হয়েছে যে এই যে দেখেন সবাই তার মনস্কামনা পূরণ করার জন্য এইখানে এই যে সুতা বেঁধে যায়, অথবা সুতা আর হচ্ছে যে আপনার ইট বেঁধে যাইতেছে। এই যে দেখেন এই যে পুরো বৃক্ষটা জুড়েই কিন্তু সবাই এখানে বাইদা রাখছে তার মনস্কামনা পূরণ করার জন্য। দেখছেন এই যে এটা দেখেন, এটা একটা বট গাছ। একটা মন্দির আরেকটা মন্দির থেকে বেশ দূরত্বেই কিন্তু অবস্থিত, দেখেন, এবং এখানে পুরো সবুজ প্রকৃতির মাঝে এই মন্দিরগুলো। এখন আমরা যে মন্দিরটা দেখবো সেটা হচ্ছে যে শ্মশান মন্দির, যেখানে মা তারার বড় একটা বিগ্রহ আছে, এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মা তারার বিগ্রহ দেখেন কত বড়, এবং আশেপাশের জায়গাটা দেখেন। এখানে আসলে এখনো পৃষ্ঠপোষকতা প্রয়োজন, পৃষ্ঠপোষকতা পেলে মন্দিরগুলো অনেক সুন্দরভাবে সজ্জিত হবে, তাই এখানে আসলে পৃষ্ঠপোষকতার দরকার আছে। আমার দেখে যা মনে হয়েছে প্রত্যেকটা মন্দিরই দেখে এটুকুই মনে হয়েছে যে পৃষ্ঠপোষকতা প্রয়োজন। দেখেন এই মন্দিরগুলো এতটা দূরে অবস্থিত। এই যে এই মন্দিরটা কিন্তু আপনাদেরকে দেখাইছি, এই যে এইটা শ্মশান মন্দির, এইটা হচ্ছে সমাধি মন্দির, এইটা শ্মশান মন্দির। আর এই যে লেক আছে একটা, আর এই পাশে হচ্ছে ধান গাছ বা ধান ক্ষেত। এই আরেকটা মন্দির এখন কিন্তু কনস্ট্রাকশন পর্যায়ে আছে, জানি না এটা কি মন্দির। আপনাদেরকে যে মন্দিরটা দেখাবো সেটা হচ্ছে মনসা মন্দির। এই গণেশ পাগল সেবাশ্রমের এটা অন্যতম একটা মন্দির। দেখেন মন্দিরটা বেশ সুন্দর করে এটা বানানো হয়েছে, যে দেখেন। যে মন্দিরটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই রাধা গোবিন্দ মন্দির। আর এই মন্দিরের চারিপাশটা দেখেন, লেক আছে। তো এই ছিল মাদারীপুরের কদমবাড়ির মহামানব গণেশ পাগল সেবাশ্রম। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।